প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাস চেতনা এর উপর কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি আমি তোমাদের কাছে তুলে ধরছি সেটি হচ্ছে, ইতিহাসের জনক কাকে বলা হয়? মনে করো, ইতিহাসের জনক বলা হয় গ্রিস দেশের ঐতিহাসিক হেরোডোটাসকে। খুবই পরিচিত নাম আমাদের কাছে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? যিনি বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস চর্চা করেছিলেন তিনিও গ্রিস দেশের মানুষ। তার নাম থুকিদিদিস। ইনি বৈজ্ঞানিক উপায়ে ইতিহাস চর্চা করেছিলেন। এরপরের যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? আধুনিক কালে ইনি ইতিহাস চর্চা করেছিলেন। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় আরব দেশের অধিবাসী ইবন খালদুনকে। বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক। এরপরের প্রশ্নটি আবার দেখো, আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? ইনি হচ্ছেন জার্মানির অধিবাসী, অর্থাৎ কিনা জার্মান ঐতিহাসিক। তার নাম লিওপোল্ড ভন র্যাঙ্কে। এরপর আমরা আসব যে মানব সভ্যতার ইতিহাসকে আমরা কয়টি যুগে ভাগ করতে পারি? আমরা জানি মানব সভ্যতার ইতিহাস 3টি ভাগে বিভক্ত। আমরা ভাগ করেছি 3টি ভাগে। কি কি না, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। এরপরে আমরা দেখব যে প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম যে যুগটি সেটি প্রাচীন যুগ। সেই প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়? প্রাচীন যুগকেও আমরা 3টি ভাগে ভাগ করেছি ইতিহাস চর্চার সুবিধার জন্য। সেগুলি হলো প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ। এবার দেখব প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝায়। আমরা কি বুঝি প্রাগৈতিহাসিক যুগ বলতে? প্রাগৈতিহাসিক অর্থাৎ প্রাক যুক্ত ইতিহাস থেকে এসেছে কথাটা। যে যুগে লিপি বা লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, সেই যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। এরপরে আসছে প্রায় ঐতিহাসিক যুগ। তো প্রায় ঐতিহাসিক যুগ বলতে আমরা কি বুঝি? না, প্রায় ঐতিহাসিক যুগ বলতে বোঝায় যে যুগে লিপির ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি, যেমন হরপ্পা সভ্যতা। এরপরে আমরা আসছি ঐতিহাসিক যুগে। ঐতিহাসিক যুগ মানে ইতিহাসের যুগ। কিসের ভিত্তিতে বলা হচ্ছে? যে যুগে লিপি বা লিখন পদ্ধতির উদ্ভব হয়েছে এবং তার পাঠোদ্ধারও সম্ভব হয়েছে, মানে আমরা সেই লিপিটা পড়তে পেরেছি এবং তার উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়েছে।